এটিএম আজহারুল ইসলাম পূর্ণাঙ্গভাবে খালাস পেয়েছে আজ। তার উপরে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস। আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনীত সকল অভিযোগ মিথ্যা এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল, এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে 2013 সালে সৃষ্টকৃত এই শাহবাগীদের মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় 11 জন মানুষকে জেলের মধ্যে বন্দী করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া, কাউকে জেলের মধ্যেই হত্যা করা। আপনারা জানেন শুধু তারাই নয়, বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে। আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায়, নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে। প্রিয় বন্ধুরা আমার, আজ আমার আনন্দের দিন। আজ সত্যি আমি আনন্দিত। আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত। কারণ যখন কেউ কথা বলতো না, রাজনৈতিক ভয়ে যখন কেউ কথা বলতো না যে তার ইমেজ নষ্ট হবে, এদের পক্ষে কি কথা বলা যায়, তখন সেই 2013 সালের পর থেকে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে টক শোতে অনলাইনে লাইভ করে করে বিরোধিতা করেছিলাম। আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষগুলো এই অপরাধ করতে পারে না। আমার বিশ্বাস হয়নি যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আর ওই লক্ষ মা বোনকে তিনি ধর্ষণ করবেন, এ বিশ্বাস আমার কোনোদিনই জন্মেনি। আমার জন্মেনি সাঈদী, নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এটিএম আজহার, কামরুজ্জামান, এইভাবে করে আপনার গোলাম আজম সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই মানুষগুলো, মীর কাসেম আলী, তারা কখনোই এই অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না। আদর্শিক জায়গা থেকে একজন দ্বন্দ্বে থাকতে পারে, কোনো একজন ব্যক্তির কোনো একটি রাষ্ট্রের পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করতে পারে, কারণ তৎকালীন সময় বৃহত্তর পাকিস্তানের অংশ বিশেষ ছিল বাংলাদেশ। আর সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ মনে করতে পারত যে আমার মতামত এটা ভালো হয়। এই মতামত প্রদান কোনো অপরাধ নয়, বরং তাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে যে তারা লুণ্ঠন করেছে, তারা খুন করেছে, তারা গুম করেছে, তারা হত্যা করেছে, তারা নির্যাতন করেছে, তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এই সকল জঘন্য মিথ্যাচার দিয়ে তাদের উপরে জুলুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আজ প্রমাণিত হয়েছে, আজ যদি সেই মানুষগুলো দুনিয়ার বুকে বেঁচে থাকতেন তাহলে প্রত্যেকেই বীর দর্পে এই জেল বন্দি থেকে বের হয়ে আসতেন বেকসুর খালাস হিসাবে। এরা কেউই অপরাধী নয়, সেটা আজ এটিএম আজহারুল ইসলামের এই রায়ের মধ্য থেকে প্রমাণিত হয়েছে। কি নিষ্ঠুরতা ছিল, কি নিষ্ঠুর ছিল আওয়ামী লীগ। একজনের রায়কে কেন্দ্র করে 200-র অধিক মানুষকে হত্যা করেছে। নিশ্চয়ই মনে আছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল। মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাদের পরিবারের আত্মীয় স্বজনগুলোকে গুম করেছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের আমান আল আজমিকে, যিনি গোলাম আজমের সন্তান, তাকে গুম করে রাখা হয়েছিল প্রায় 8 বছরের অধিক। মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল প্রায় 8 বছরের অধিক। অন্যান্য পরিবারগুলোকে চুপ করে দেওয়া হয়েছে, এমন চুপ করে দেওয়া হয়েছে যে মুখে তালা বদ্ধ করে বসে থাকো, এরকম করে তারা নির্যাতন নিপীড়ন করেছিল। প্রিয় বন্ধুরা আমার, আজ এই বাংলাদেশে এমন নিষ্ঠুরতা চলেছিল, যেই নিষ্ঠুরতার যার সন্তান হারিয়েছে, সন্তান কোথায় আছে তারও খবর নাই, জেলে আছে না মারা গিয়েছে না আয়না ঘরে আছে, সেই রিপোর্টটা আজ পর্যন্ত তার মা বাবা পাচ্ছে না। এদেশে কে ভালো ছিল বলেন? সাংবাদিকের জীবন ভালো ছিল না? একজন সংবাদপত্রের স্বাধীনতার মুক্তভাবে কথা বলতে গিয়ে সেই সাগররুনি হত্যা হয়েছে। আজ 110তম সম্ভবত তাদের মামলা পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার আমল পর্যন্ত এর বিচার এখনো হয়নি। বাংলাদেশের চৌধুরী আলম বলেন, এরকম করে করে এম ইলিয়াস আলী বলেন,
কাকে তারা রক্ষা করেছে? মেজর সিনহা রাশেদকে হত্যা করেছে একজন পুলিশের অফিসার। রাস্তায় শুধুমাত্র ট্রাফিকে তাকে থামিয়ে সেখান থেকে নির্বিচারে গুলি করে ওসি প্রদীপ সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ছিল সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশে সোনা আর ছিল না, এটা একটি জাহান্নামে রূপান্তরিত হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, সে বাংলাদেশের ইতিহাস বর্ণনা করলে আসলে আপনারা কোন দিক থেকে আপনাদেরকে বর্ণনা করব। আলেমরা জেলের মধ্যে বন্দী ছিল, অনেকেই এখন ভুলে যায় প্রায় কতবার জামিন থেকে জামিন পায়নি, শত শতবার আবেদন করা সত্ত্বেও সেই মামুনুল হককে জামিন দেওয়া হয়নি তাদেরকে মুক্তি। কত ওয়াইজিন, কত আলেমকে জঙ্গি ট্যাগ লাগিয়ে, মিথ্যা ট্যাগ লাগিয়ে, মিথ্যাচার করে তারপরে তাদেরকে সেই জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আজকের বাংলাদেশের ইতিহাসে একটি মিথ্যাচার থেকে নতুন করে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন দেশের নাগরিকরা জানবে দুটো জিনিস পরিষ্কার হয়েছে আজকের এই রায়ের মধ্য থেকে। এটিএম আজহারুল ইসলাম তিনি যেমন নির্দোষ, এটিএম আজহারুল ইসলাম নির্দোষ সাইদি সাহেব নির্দোষ, কাদের মোল্লা নির্দোষ, মীর কাসেম আলী নির্দোষ, গোলাম আজম নির্দোষ। আজকের এভাবে করে করে এটিএম আজহারুল ইসলাম সাহেব নির্দোষ নিজামী সাহেব নির্দোষ, এটিএম আজহার নির্দোষ আজকের যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাই নির্দোষ। এ মানুষগুলো কেউ কারো চাইতে মানদণ্ডে খারাপ ছিল না। এ মানুষগুলো প্রত্যেকের চাইতে বেস্ট পিপল ছিল। আপনি যদি একজনের সাথে তুলনা করেন আর একজনকে দেখবেন সে তার চেয়েও ভালো। তো তার চেয়েও ভালো মানুষ তো অপরাধী ছিল? এগুলো কোনো মানুষকে বিশ্বাস করানো যায়? এটা যে একটি সাজানো নাটক 2013 সালে শাহবাগে রঙ্গমঞ্চ তৈরি করে লাকিদেরকে দিয়ে, ইমরানদেরকে দিয়ে, তারপরে সেখানে নৃত্য তৈরি করে তারপরে এই অপকর্মটি করেছিল আওয়ামী লীগ। বিরিয়ানি, খিচুড়ি, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসাগুলো বন্ধ রেখে জাতীয় পতাকা উত্তোলন করে ওনারা শাহবাগের আন্দোলন করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে। আর আল্লাহর কি খেলা, আজ বাংলাদেশের সেই শাহবাগে তাহাজ্জুদের নামাজও হয়ে, আপনার সেই শাহবাগে মাগরিবের নামাজও হয়, জোহর, আসর, ফজর যার যখন উক্ত হয় সে সেখানে নামাজ আদায় করে, রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। এখন সেই শাহবাগে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে মুখরিত হয়, অথচ সাইদি সাহেবের জানাজা এই বাংলাদেশের ঢাকা শহরে হতে দেয়নি ফেসিবাদী আওয়ামী লীগ। কি নিষ্ঠুরতা ছিল! আজ সেটা থেকে মুক্ত পেয়েছে। আজ এটিএম আজহারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলামের এই সংগঠনের নামে যারা মিথ্যাচার করে, যারা তাদেরকে বলে যুদ্ধ অপরাধী দল, তারা যুদ্ধ অপরাধী নয়, সেটা আজ প্রমাণিত হয়েছে। এই দলটি সম্পূর্ণ দেশপ্রেমিক একটি দল, সেটা আজ প্রমাণিত হয়েছে। কেউ বলুক কিংবা না বলুক, মৃত্যুর আগ পর্যন্ত আমি বলে যাব। আর গত 16 বছর একই কথা বলেছি। মজলুমের পক্ষে থাকতে কষ্টের কি আছে ভাই? এই সংগঠনটি মজলুম, মিথ্যাচার করে শুধু রাজনৈতিক কিলিং করা হয়েছে শেখ হাসিনার মাধ্যমে, এবং সেটাই হয়েছে গত 16 বছরে। রাজাকারের লিস্ট কিন্তু বন্ধুরা এখনো হয়নি। গত যারা আওয়ামী লীগের অবৈধ এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, বিশেষ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন মোকাম্মেল সাহেব নাকি বলে, তিনি বলেছিলেন যে বাংলাদেশের রাজাকারের তালিকা করব কি করে, তালিকা করতে গেলে আমাদের লোক চলে আসে। আর যা একটা স্বাধীনতার পর থেকে তালিকা হয়েছিল তার সিংহভাগ প্রায় 90% হচ্ছে আওয়ামী লীগের লোক জড়িত। এই হচ্ছে বাংলাদেশের তাদের তালিকা। নাই, কিচ্ছু নাই, মিথ্যাচার। আমি সবচেয়ে অবাক হই, এত বড় মিথ্যাচার কেমনি করতে পারে? একটা দলকে শায়েস্তা করতে হলে তার নামে মিথ্যা অভিযোগ এইভাবে দিবেন যে আমি খুন করিনি, আপনি বললেন খুন করেছি, আমি ধর্ষণ করিনি, আপনি বললেন ধর্ষণ করেছি, আমি কারো ঘর বাড়ি আগুন দেইনি, আপনি বলছেন আগুন দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার মতের সাথে হয়তো ভিন্ন মত পোষণ করে কেউ কেউ হয়তো, আর তারা অনেকে এমনিই নাই দুনিয়ায়, কেউ কেউ হয়তো বিরোধিতা করেছে, মতের বিরোধিতা। মতের বিরোধিতাকে যুদ্ধ অপরাধী বলে না। আমরা এই 5ই আগস্ট বাংলাদেশের জুলাই বিপ্লব করেছি। এই জুলাই বিপ্লবে তো সারা বাংলাদেশের সমগ্র মানুষ ঘর থেকে বের হয় না।
সর্বোচ্চ মানুষও যদি এই 18 কোটি জনগণ থেকে বের হয়, তাও রাস্তাঘাটে অলিতে গলিতে সর্বোচ্চ মানুষ যদি বের হয়, 2 কোটি মানুষ বের হয়েছে, 3 কোটি মানুষ বের হয়েছে। বাকি মানুষগুলো কি আমাদের এই স্বাধীনতার চেতনার বিরোধী, যুদ্ধ অপরাধী বলে দিব? আহাম্মক কোথাকার। আমরা তাদের কি 24 জুলাইয়ের গাদ্দার বলি, যারা আমাদের ছাত্রদেরকে, জনতাকে সামনে এসে ডাইরেক্ট গুলি করেছে কিংবা গুলির নির্দেশ দিয়েছে, তারা অপরাধী। এতটুকু সায়েন্স যদি বুঝতে কারো কষ্ট হয়, তার চাইতে নির্বোধ আর বাংলাদেশে কেউ নেই। অতএব এটিএম আজহার তো কোনো অবস্থাতেই সেই যুদ্ধ অপরাধী নয়। প্রিয় বন্ধুরা আমার, শুধু এটিএম আজহার নয়, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের কোনো পীর, মাশায়েখ, আলেম, ইসলামিক স্কলার অথবা ভিন্ন আদর্শের মানুষ যারা সত্যিকার দেশপ্রেমিক, তারা যুদ্ধ অপরাধী ছিল না। তারা দেশের জন্য কথা বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। আজকে তাকে শুধু শুধু প্রায় 1 যুগ এই জেলের মধ্যে বন্দী থাকতে হলো। এই নির্দয় আচরণ তার জন্য কতটা কষ্টের ছিল। তার পরিবার থেকে তাকে দূরে রাখা হয়েছে, তার স্ত্রী থেকে তাকে দূরে রাখা হয়েছে, তার আত্মীয় স্বজন থেকে দূরে রাখা হয়েছে। মানুষটা জেলের মধ্যে মনে হয় পাথর হয়ে গিয়েছে। তার সমগ্র সহকর্মীরা সবাই একে একে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে। এই একটা লোক বুকে পাথর বেঁধে এই জেলের মধ্যে বন্দী থেকে এখনো তার নিঃশ্বাসটা দুনিয়ার বুকে তিনি নিচ্ছেন। আমার মনে হয় কি জানেন, আল্লাহ তাআলার বিশেষ কোনো একটা ইচ্ছা আছে, এবং সেই ইচ্ছা পূরণের জন্যই এই এটিএম আজহারকে সমগ্র ফাঁসির মঞ্চের আসামির মাধ্যমে, যাদেরকে তারা আসামি বলতো, একজনকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন শুধু সাক্ষী দেখার জন্য এই পৃথিবীটাকে, যে দেখ আমি কি দেখাতে পারি, কি শাস্তি দিতে পারি, কি আওয়ামী লীগের দশা করতে পারি, তোমার চোখের সামনে দেখে যাও। আর তাই হয়েছে। 5ই আগস্ট যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এক সময় জামাত, শিবির, ডানপন্থী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হত্যা করত, দেশ থেকে দেশান্তরিত করত, অফিস আদালত বন্ধ রাখত। আর আল্লাহর কি মহিমা, আওয়ামী লীগের আমলেও সারা বাংলাদেশের জামাত ইসলামের অ্যাক্টিভিটিস এইরকম বন্ধ হয় নাই। কিন্তু আজ আওয়ামী লীগ সারা বাংলাদেশ থেকে এমনভাবে নিষিদ্ধ হয়েছে যে বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এমন কঠোরভাবে আর কেউ কোনোদিন নিষিদ্ধ হয়নি। তাহলে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যে আজকের এই আওয়ামী লীগ তার শাস্তি পেয়ে গিয়েছে। আওয়ামী লীগ যেই কোর্টের মাধ্যমে বিচার করতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে, সেই কোর্টে আজকের শেখ হাসিনার নামে বিচার শুরু হয়ে গিয়েছে, এবং সরকার বলছে অপরাধীদের বিচার তাদের নির্বাচনের আগেই তারা করবে। তাহলে সেটাও আরেকটি আপনাদের জন্য দিক। আর এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায়ের 3-4 দিন আগে রাগে ক্ষোভে জামাত ইসলামের পার্টি পর্যন্ত নিষিদ্ধ করেছিল। আল্লাহ 3 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছে। পরবর্তীতে তাদের এখন সব সনদ টনদ গত কয়েকদিন আগে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। কি প্রমাণিত হয়? মজলুমরা মজলুম সবসময় থাকে না। এই জুলুমবাজরা আজ হোক কাল হোক ধরা খাবেই, এবং এই পাকড়াওটা এমন ভাবে হবে যেটা দিয়ে আর কোনো ইজ্জত সম্মান থাকে না। তুমি যাদেরকে ফাঁসি দিয়েছ তার পরিবার, আত্মীয় স্বজন, এমনকি যাকে ফাঁসি দিয়েছ তার লাশটাও বাংলাদেশেই আছে। কিন্তু আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে, হাসিনা এই মুহূর্তে তার কিছু হয়ে গেলে তাকে বাংলাদেশে কি কেউ ফেরত নিয়ে আসার দুঃসাহস দেখাতে পারবে? আওয়ামী লীগের লোকজন এখন আত্মীয় স্বজন মৃত্যুবরণ করে, সাথে থাকতে পারে না, পারবা কেমনে? তোমরা যখন এই শহীদি পরিবারগুলোর পাশে সেই সময় নির্দয় আচরণ করেছো, তোমরা তাদের জানাজা দিতে দাওনি, তার আজকের জবাব তোমরা পেয়ে গেলা। প্রিয় বন্ধুরা আমার, এভাবে করে প্রত্যেকটি সেক্টরে তারা জবাব পেয়ে যাচ্ছে, এবং এই জবাব তারা পেতেই থাকবে। ওরা অশান্তির মধ্যে থাকবে, জাহান্নামের কুণ্ডুলি দুনিয়াতেও ভোগ করবে, আখেরাত তো অপেক্ষা করছেই। প্রিয় বন্ধুরা আমার, হতাশ হওয়ার কিছু নেই। যারা এই রকম জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে তারা এখন অপদস্থ, অপমানিত হয়েছে। তবে নতুন প্রজন্মের কাছে বলতে চাই, যারা ইতিহাস, মিথ্যা ইতিহাস হাসিনার কাছ থেকে শিখেছে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সঠিক ইতিহাস চর্চা করুন। রাজনৈতিক বিরুদ্ধাচরণ,
রাজনৈতিক মতের ভিন্নতা থাকার কারণে একে অপরকে যুদ্ধাপরাধী ট্যাগ লাগানো, রাজাকার ট্যাগ লাগানো, আলবদর ট্যাগ লাগানো থেকে বিরত থাকুন। এগুলো আপনাদেরকে দেউলিয়া করবে। নতুন রাজনীতিতে যারা আসছেন, কথাবার্তা এমনভাবে বলবেন যাতে সমস্ত মানুষ আপনাদেরকে গ্রহণ করে, ভালোবাসে। এমন কিছু বলবেন না যাতে বিভাজন তৈরি হয়। 53 বছর পরে এই দলের মধ্যে এখন আর কোনো রাজাকার টাজাকার নাই। আর এই দল না, বাংলাদেশেই কোনো রাজাকার নাই। এই রাজাকার যা ছিল সব এই 5 তারিখে আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগেরা পালিয়ে গিয়েছে, মানে রাজাকারগুলো পালিয়ে গিয়েছে। অতএব বাংলাদেশে এখন আর রাজাকার নাই। অতএব এই ট্যাগিং এর রাজনীতি বন্ধ করতে হবে। বাংলার মানুষের সত্যিকার রাজনীতি চালু করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি সত্যি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত, উজ্জীবিত, এবং যারা তার মুক্তির জন্য কষ্ট করেছেন, আইনি সহায়তা করেছেন, কিংবা বিচার বিভাগের যারা দায়িত্বে ছিলেন, আপনাদের সকলের প্রতি শুভকামনা। আল্লাহর দরবারে আপনাদের জন্য বড় বড় কিছু নেয়ামত কামনা করছি। পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বাংলাদেশের যারা এই মানুষগুলোর মুক্তির জন্য বিএনপি, জামাত, হেফাজত, চরমোনাই, ডানপন্থী, অন্য যে কোনো রাজনৈতিক দলের যে কোনো ব্যক্তি একজন মজলুমের পক্ষে যদি যে কোনো জায়গায় যে কোনো ভূমিকা রেখে রাখেন, তাদের জন্য হচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এবং আপনারা বাংলাদেশের মানুষের কাছে তাকে মুক্ত বাতাসে আনতে পেরেছেন। সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, দ্রুত এই দলটির মার্কা ফেরত দিয়ে, দলীয় নিবন্ধন ফেরত দিয়ে নির্বাচনের অংশগ্রহণের অবাধ সুযোগ করে দিবেন। তার মধ্য দিয়ে আরেকটি সঠিক রায় বাংলাদেশের জনগণ পাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বাংলাদেশের সকল মজলুমদের সাথী হয়ে জীবনভর চলতে পারি সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।